সৌমিক, এটা আপনি কি করলেন? ইস, আমার পুরো শার্টটা নষ্ট হয়ে গেল। আপনার কি চোখ নেই? চোখের মাথা খেয়ে বসে আছেন, নাকি ইচ্ছে করে আমার পোশাক নষ্ট করলেন? আচমকা চিৎকার শুনে খানিকটা ভড়কে উঠলাম। এভাবে ভেড়ার মতো কে চিল্লাচ্ছে দেখতে তাকাতেই দেখলাম ম্যাডাম চোখ ছানাবড়া করে আমার দিকে তাকিয়ে আছেন। খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লাম। ম্যাডাম, আমি আমি আসলে কিভাবে কি হয়ে গেল? আসলে একটা জরুরি কল এসেছিল বাসা থেকে, ইমার্জেন্সি ছিল, তাই তাড়াহুড়ো করছিলাম। তাড়াহুড়ো করতে গিয়ে খেয়াল করিনি। তাড়াহুড়ো? বাসা তো এত ইম্পর্ট্যান্ট, তাহলে বাসায় থাকতেই তো পারেন। অযথা অফিসে এসে আপনার মহামূল্যবান সময় নষ্ট না করলেও তো পারেন। কাজের কাজ তো কিছুই পারেন না, উল্টো আমার 6 মাসের পরিশ্রমের প্রজেক্ট নষ্ট করে দিয়েছেন আপনি। তার উপর আমার শার্ট। আপনার ধারণা আছে কোনো এই শার্টের দাম কেমন হতে পারে? এই শার্টের দাম আপনার পুরো 3 মাসের বেতনের সমান। ম্যাডাম, এখানে আমার ভুল আছে, আমি মানছি। আর আপনি এই বিশাল কোম্পানির মালিক, নিশ্চয়ই কম দামি শার্ট পরবেন না, সেই ধারণাটুকু আমার আছে। অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, তাই না? আমি সত্যি খুব দুঃখিত। আপনি চাইলে শার্টটা আমি পরিষ্কার করিয়ে দেব, একদম আগের মতো করে এনে দেব। বেশি কথা বলবেন না। আপনার মতো আনাড়ি লোকজনকে কেন যে অফিসে নেওয়া হয় বুঝি না। কাজের সময় কাজের কাজ কিছু করতে পারেন না, উল্টো কাজ বাড়িয়ে দিতে এইসব লোকের এক্সপার্ট। এইরকম রোজই হ্যান্ডেল করতে হয় আমাকে। রিমির এরূপ কথা শুনে জোবাইয়ের আত্মসম্মান বোধে লাগলো। জোবাইর চাইল করার জবাব দিতে, কিন্তু সে তার রাগটাকে দমিয়ে রাখার চেষ্টা করলো। তবে তার চোখ দিয়ে রাগ বর্ষণ হতে থাকলো। ম্যাডাম, আমি ইচ্ছাকৃতভাবে কিছু করিনি। আপনি অকারণে ব্যক্তিগত আক্রমণ করছেন অফিসের স্টাফকে। তাদের কাজের জন্য ব্যক্তিগতভাবে কোনো অপমান করার অধিকার কোনো বসের নেই। আপনি কি জানেন না? অকারণে আপনি আমার ক্ষতি করেছেন আর আমি কথা বলতে পারবো না? কতগুলো কোম্পানি রান করাই আমি, আপনার ধারণা আছে? আমাকে শেখাতে আসছেন কাকে কি বলবো আর কাকে বলবো না? ক্ষতি হয়েছে ঠিক আছে, আর আমিও আমার ভুল স্বীকার করছি, কিন্তু আপনার ব্যবহারে মনে হচ্ছে যেন আমি দেশের সবচেয়ে বড় অপরাধটা করে ফেলেছি। রিমি হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কেউ কখনো তার কথার উপর কথা বলেনি। তার রাগ যেন আরো বেড়ে গেল। ছেলেটার কত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক করছে। ইচ্ছে করছে এক্ষুনি অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেই, তবে সেটা ভালো সিদ্ধান্ত হবে না। ওকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে রিমি কি জিনিস। বেরিয়ে যান আমার সামনে থেকে। রিমি চৌধুরী অফিসের সবচেয়ে ক্ষমতাধর বস। তার নাম শুনলে সবার বুক কাঁপে, কারণ তার মেজাজটাই অমন। অফিসের নিয়মকানুন, ডেডলাইন সব কিছুতেই তার তীক্ষ্ণ নজর। কর্মীরা তাকে আড়ালে অগ্নিশিখা বলে ডাকে, কারণ তার ব্যক্তিত্বটাই আগুনের মতো জ্বলন্ত। তার সামনে কেউ ভুল করলে রক্ষা নেই। ব্যক্তিগত আক্রমণ করতেও সে পিছুপা হয় না। অন্যদিকে জোবাইর হোক সৌমিক অফিসে নতুন ইন্টার্ন হিসেবে যোগ দিয়েছে। সে শান্ত, নম্র এবং একটু অরুণচণ্ডী স্বভাবের। তার দিন কাটে কোডিং করতে করতে, নতুন নতুন আইডিয়া ভাবনায়। অফিসের কঠোর নিয়মকানুনের সঙ্গে তার তাল মেলানো কঠিন। অফিসের ক্যাফেটেরিয়ায় রিমি লাঞ্চ করছিল। তার সামনে সাজানো একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টের ফাইল। ঠিক তখনই জোবাইয়ের উদ্ভ্রান্তের মতো এসে রিমির টেবিলের ওপর পড়ে গেল। তার হাতে থাকা চায়ের কাপটি ছিটকে গিয়ে পড়ল রিমির নতুন সাদা শার্টের উপর। রিমি লাফিয়ে উঠে দাঁড়ালো। তার চোখে তখন আগুন জ্বলছে। হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কেউ কখনো তার কথার উপর কথা বলেনি। তার রাগ যেন আরও বেড়ে গেল। জোবাইয়ের কোনো কথা না বলে রাগে ফোঁস করতে করতে চলে গেল। সেদিন ঝগড়ার পর রিমি সারা রাত ঘুমাতে পারল না। জোবাইরের কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। তার জীবনে কেউ কখনো মুখের উপর এমন কড়া কথা বলেনি। তার অহংকারী মনটা ক্ষতবিক্ষত হলো। সে মনে মনে স্থির করলো এই ছেলেটাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। পরের দিন সকালে অফিস শেষে সে যেন এক নতুন অগ্নিমূর্তি ধারণ করলো। তার প্রথম লক্ষ্য জোবাইর। সৌমিক পায়ের উপর পা তুলে
বসে না থেকে আপনি এক্ষুনি আমার মিটিং রুমে আসুন। আপনার আজকের প্রেজেন্টেশন আছে, সেটা কি ভুলে গেছেন? ম্যাডামের কথাগুলো তীব্রভাবে আমার দিকে ছুঁড়ে এলো। অবশ্য উনি কথাগুলো ইচ্ছে করেই তীব্র করে বলেছেন, অহংকারী বলে কথা। তাই কাল ওনার সাথে আমার তর্কগুলো ম্যাডামের হজম হচ্ছে না ঠিক। আমি কালই নিশ্চিত ছিলাম উনি আমাকে হেনস্থ করার জন্য চেষ্টার একটুকু কমতি রাখবেন না। রিমি এমনভাবে বলল যেন জোবাইরের কোনো কথা বলার সুযোগই নেই। জোবাইর কিছু বুঝে ওঠার আগেই রিমির পিছু পিছু মিটিং রুমে গেল। রুমের ভেতর যেন তখন একটা পিন পড়ল, শব্দ শোনা যাবে এমন নীরবতা। জোবাইর যখন তার প্রেজেন্টেশন শুরু করলো, রিমি তার প্রতিটি স্লাইডে খুঁত ধরতে লাগলো। এটা কি করছেন? এই গ্রাফটা এত এলোমেলো কেন? আপনার কি ডেটা অ্যানালাইসিস সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই? কোথা থেকে ইন্টার্নশিপ করেছেন আপনি? অফিস প্রজেক্ট কিভাবে গ্রাফ শো করতে হয় আপনি জানেন? ম্যাডাম, আমি গ্রাফটা তৈরি করার সময় ডেটার ফ্লো বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনি দেখেন গত 3 মাসের গ্রোথ রেট এখানে স্পষ্ট। আপনি একটু ভালো করে দেখুন। ম্যাডাম আমাকে আর কিছু বলতে না দিয়ে আমার মুখের কথাগুলো কেড়ে নিলেন। স্টপ! আপনার স্পষ্টতায় কোনো পেশাদারিত্ব নেই। এটা একটা স্কুলের প্রজেক্টের মতো দেখাচ্ছে। মনে হচ্ছে আপনার কোনো মনোযোগই ছিল না। সমস্ত মনোযোগ তো বাড়ির অন্যান্য কাজে। ইউজলেস। ম্যাডাম, আমি আমার প্রেজেন্টেশনের জন্য গত 2 দিন ধরে কাজ করেছি। রাত জেগে প্রতিটি ডেটা পয়েন্ট বিশ্লেষণ করেছি। আপনি আমার প্রচেষ্টাকে এভাবে অপমান করতে পারেন না। চেষ্টা? আপনার চেষ্টা যদি এমন হয় তাহলে আপনি অফিসে না এসে বাড়িতে বিশ্রাম নিতে পারতেন। আমার কাছে কোনো অপেশাদার কাজ গ্রহণযোগ্য নয়। এই প্রেজেন্টেশন পুরোপুরি অকেজো। আপনি নতুন করে এটা তৈরি করবেন এবং কাল আমার টেবিলে জমা দেবেন। আপনি কি মনে করছেন আপনার এই আচরণ মেনে নিব? আপনি আমাকে ব্যক্তিগতভাবে ছোট করছেন। এই প্রেজেন্টেশনে কোনো ত্রুটি নেই। আপনি শুধু আমাকে অপমান করার জন্য ত্রুটি খুঁজছেন। একজন বস হিসেবে আপনার আচরণ খুবই আপত্তিকর। এবার রিমির সহ্যের সীমা ভেঙে গেল। সে রাগে প্রেজেন্টেশনটাকে মুচড়ে ধরল। রেগে গিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো জোবাইরের কথায় জবাব দিতে। আপনি আমাকে আমার কাজ শেখাতে আসছেন? আমি আপনার মতো হাজারটা ছেলেকে তৈরি করেছি। আপনার সাহস কি করে হয় আমার মুখের উপর কথা বলার? আমি ঠিক করব কোনটা ভালো আর কোনটা খারাপ। আপনি ঠিক করবেন, ঠিক আছে, কিন্তু আপনি কেন আমার ব্যক্তিগত জীবনে আক্রমণ করছেন? আপনি কেন শুধু নেতিবাচক কথাই বলেন? যা বলছি তাই করুন। আপনি আমার কথা শুনতে বাধ্য। আমি যখন বলেছি এটা হবে না মানে হবে না। এবার আপনি আমার কথা না শুনতে পারলে কাজটা ছেড়ে দিন। আপনার কাছে তো অপশন আছেই। জোবাইর চুপ হয়ে গেল। ও জানতো রিমি এমন কিছুই করবে। জোবাইরকে কাজ থেকে ছাড়ানোর যে কোনো একটা ব্যবস্থা করবে। তাই সে তার রাগটাকে কন্ট্রোল করে প্রেজেন্টেশনটা নিয়ে বেরিয়ে গেল। তবে জোবাইরও হার মানার পাত্র না। সে রিমিকে এই যুদ্ধে হারাবেই। মুচকি হাসতে হাসতে জোবাইর মিটিং রুম ত্যাগ করলো। জোবাইর চলে যাওয়ার দিকে রুমের বাকি স্টাফরা তাকিয়ে রইল। জোবাইর যখন মিটিং রুম থেকে বেরিয়ে গেল তখন তার মুখে একটা অদ্ভুত হাসি লেগেছিল। অন্য সহকর্মীরা অবাক হয়ে তাকিয়েছিল তার দিকে। রিমি চৌধুরীর মতো বসকে যে এভাবে মুখের ওপর কথা বলতে পারে, তার পরিণতি যে কি হবে তা ভেবেই সবে ভয়ে কুঁকড়ে যাচ্ছিল। কিন্তু জোবাইরের মনে ছিল এক অদম্য জেদ। রিমিকে সে এই মানসিক যুদ্ধে হারাবেই। সে তার প্রেজেন্টেশন ফাইলটা হাতে নিয়ে হাসতে হাসতে তার ডেস্কের দিকে হেঁটে গেল। এই হাসিটা ছিল রিমির অহংকারকে বিদ্রুপ করার হাসি। অন্যদিকে রিমি মিটিং রুমে একা বসে আছে। তার মন তখন রাগে ক্ষোভে আর অপমানে জ্বলছে। জোবাইরের মতো একটা ছেলে কিনা আমার সঙ্গে পাঙ্গা নিচ্ছে। উফ, কেউ আমার সামনে এমন ঔদ্ধত্য দেখাবে এটা আমার কল্পনারও বাইরে ছিল। এত বড় সাহস, আমার সামনে মুচকি হাসে। আমি তোকে দেখাবো রিমি চৌধুরী কি জিনিস। রিমি চৌধুরীর রাগটা কিছুক্ষণের মধ্যেই এক ধরনের অস্থিরতায় পরিণত হলো।
সে মনে মনে জুবাইরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য নতুন উপায় খুঁজতে লাগলো। এর মধ্যে অফিসে এক নতুন চরিত্র এসে হাজির হলো। নাম তার জয়ন্ত। দেখতে সুদর্শন, স্মার্ট এবং অতিরিক্ত আত্মবিশ্বাসী। রিমি তাকে তার অফিসের নতুন প্রজেক্টরের প্রধান হিসেবে পরিচয় করিয়ে দিল। সবাই শোনো, দলের সবাইকে মনোযোগ দিয়ে কাজ করতে হবে। এই প্রজেক্ট আমাদের কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। জয়ন্ত, যেহেতু তুমি এই প্রজেক্টের প্রধান, তোমার সব সিদ্ধান্তের প্রতি আমার সম্পূর্ণ সমর্থন থাকবে। জয়ন্ত রিমির চোখে চোখ রেখে একটা হাসি দিল। জুবাইরের মনে হলো এই হাসিটা যেন শুধু রিমিকে উদ্দেশ্য করে দেওয়া। তার ভেতরে নিরাপত্তাহীনতা হঠাৎ করে জেগে উঠল। ঠিক আছে বন্ধুরা, এই প্রজেক্টে আমাদের লক্ষ্য হলো বাজারে নতুন একটা বিপ্লব ঘটানো। জোবায়ের, তুমি তোমার ডাটা অ্যানালাইসিস নিয়ে কাজ শুরু করো। রিমি ম্যাডাম আমাকে বলেছেন তোমার কাজ নাকি খুব ধীর গতির, তাই তোমাকে সব ডেটা অ্যানালাইসিসের কাজটা আমিই বুঝিয়ে দেব। নতুন বাদরের মুখে এরকম কথা শুনে খানিকটা অবাকই হলাম। আমি ধীর গতিতে কাজ করি, এটা ম্যাডাম আপনাকে বলেছেন? আরে ভাই, এতে অবাক হওয়ার কি আছে? সিনিয়ররা তো সবসময় জুনিয়রদের কাজের মান নিয়ে আলোচনা করেন। জয়ন্তের কথায় জুবাইরের রাগ সপ্তমে চলল। সে বুঝল রিমি তাকে অপমান করার জন্য জয়ন্তকে ব্যবহার করছে। বিকেলে কফি ব্রেকের সময় জুবাইর রিমিকে তার অফিসের বাইরে ডেকে নিয়ে গেল। ম্যাডাম, আপনার সমস্যাটা কি? আপনি কেন জয়ন্তকে আমার সম্পর্কে ভুল তথ্য দিলেন? আপনি কি আমাকে সবার সামনে ছোট করার জন্য এত মরিয়া? আমি কোনো ভুল তথ্য দিইনি। আমি শুধু বলেছি তোমার কাজটা এখনো শেখার পর্যায়ে আছে, আর তোমাকে নিয়ে আলোচনা করার অধিকার আমার আছে, কারণ তুমি আমার কর্মচারী। তুমি যত ভালো কাজই করো না কেন, তুমি আমার কাছে একজন ইন্টার্নি থাকবে। কর্মচারী? শুধু কর্মচারী? ম্যাডাম, আমি আপনার দয়ার পাত্র নই। আমি নিজের যোগ্যতায় এখানে এসেছি। আপনি আমাকে এইভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারেন না। আপনি কি জানেন না এই আচরণ একজন বসকে তার কর্মীদের কাছে হাসির পাত্র করে তোলে? আমি হাসির পাত্র নই, তুমি বেশি কথা বলো, আর তোমার কথায় জয়ন্তের কাছে আমার সম্মান নষ্ট হবে না। তুমি তোমার কাজ করো, আর শোনো, জয়ন্তের সঙ্গে প্রতিযোগিতা করে লাভ নেই, কারণ ও তোমার থেকে অনেক বেশি পেশাদার। তুমি সারা জীবন ওর পেছনেই দৌড়াবে। এই কথাগুলো শুনে জুবাইরের যেন ভেতর ভেতর ভেঙে পড়ল। সে মনে মনে ভাবল, আমি ওর কাছে কখনোই যথেষ্ট নই। তার চোখ রাগে লাল হয়ে উঠল। ঠিক আছে ম্যাডাম, আপনি যা বলেছেন আমি তাই করব। আমি আমার কাজটা করব, আর আপনি দেখতে পাবেন কে বেশি পেশাদার আর কার কাজ সবার সামনে হাসির পাত্র হয়। আর আপনিও দেখতে পাবেন কিভাবে একজন ইন্টার্ন আপনার অহংকারের প্রাসাদ গুড়িয়ে দেয়। জুবাইর রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। রিমি তাকে চলে যেতে দেখে ভেতরে ভেতরে এক ধরনের বিজয় হাসি হাসল। সে জানতো এই কথাগুলো জুবাইরকে আঘাত করবে। রিমি আর জুবাইরের মধ্যে এক চরম নীরব যুদ্ধ শুরু হয়ে গেল। জয়ন্তকে দলের প্রধান করাটা ছিল রিমির একটা চাল। সে জানতো জয়ন্তের আত্মবিশ্বাস আর তার নিজস্ব অহংকার জুবাইরকে উচকে দেবে। জুবাইর রিমির সামনে নিজেকে প্রমাণ করতে মরিয়া হয়ে উঠল। সে দিনরাত এক করে কাজ করতে লাগলো। অফিসের সময় শেষেও সে থেকে যেত। উদ্দেশ্য একটাই, জয়ন্তকে ছাপিয়ে দেওয়া। সে লক্ষ্য করল জয়ন্ত সবসময় রিমিকে খুশি করতে ব্যস্ত। ছোটোখাটো বিষয় রিমির কাছে ছুটে যায় এবং তার প্রতিটি কাজে অতিরিক্ত প্রশংসা করে। তারপর একদিন রাতে জুবাইর অফিসে একা কাজ করছে। হঠাৎ তার ফোনে একটা টেক্সট আসে। রিমি ম্যাম মেসেজ করেছে। এত রাতে নিশ্চয়ই কোনো মতলব আছে। দেখি তো, লিখলো, আপনার সব ডেটা অ্যানালাইসিস ফাইল আমাকে ইমেল করুন এক্ষুনি। জুবাইর অবাক হয়ে গেল। রাত তখন প্রায় 11টা। সে বুঝল এটা রিমি তাকে হয়রানি করার জন্য করেছে। সে মুচকি হাসলো, কারণ সে জানতো রিমি এটা কেন চাইছে। সে সব ফাইল ইমেল করে দিল। 1 মিনিটও হয়নি, রিমি আবার ফোন করলো। কি ব্যাপার, ফাইল পাঠালেন না কেন? টেক্সট দিলাম, খেয়াল করেননি। কল কেন করতে হলো আমাকে আবার? কোনো দায়িত্ববোধ নেই, ইউজলেস একটা। ম্যাডাম, আমি এখনই আপনাকে ইমেইল করে দিয়েছি। প্লিজ আপনার স্প্যাম ফোল্ডারটাও চেক করুন। স্প্যাম ফোল্ডার? আপনার মতো আনাড়িদের ফাইল তো স্প্যামেই যাবে, কিন্তু আমি
এখনো কোনো ইমেল পাইনি। এটা কি ধরনের অপেশাদারিত্ব জোবায়ের? আপনি কালকে অফিসে এলে আপনার চাকরি থাকবে কিনা সন্দেহ আছে। জুবাইর এবার আর রাগ করল না, সে শান্তভাবে জবাব দিল। ম্যাডাম, আমি আপনাকে ইমেইলটা ফরওয়ার্ড করে দিচ্ছি। আপনি চাইলে আপনার আইটি ডিপার্টমেন্টের সাহায্য নিতে পারেন। আর আমি যে রাত 11টাতেও কাজ করছি সেটা তো আপনার জানা আছে, সুতরাং আমি কাজ ফাঁকি দিচ্ছি না। রিমি কিছু না বলে ফোন রেখে দিল। তার মুখের উপর কথা বলার সাহস দেখে সে আরও ক্ষেপে গেল। সে জানতো যে জুবাইর ফাইল পাঠিয়েছে, কিন্তু তার অহংকারী মন সেটা স্বীকার করতে পারছিল না। পরের দিন অফিসে রিমি একটা মিটিং ডাকলো। সেখানে জয়ন্ত এবং জুবাইরকেও ডাকা হলো। জয়ন্ত, তোমার রিপোর্টটা দেখি। জোবায়ের, তোমার রিপোর্ট কোথায়? ঠিক করে আনতে পেরেছো তো, নাকি কোনো অজুহাত নিয়ে এসেছো? ম্যাডাম, অজুহাত কেন দেখাতে যাব? আমি আপনাকে, আমার বইয়েই গেছে। আমার রিপোর্ট তো আপনি গতকাল রাতে চেয়েছেন, আমি ইমেল করে দিয়েছি। এক্ষুনি ভুলে গেলেন? ইমেল? আপনার ইমেল তো আমি পাইনি। হয়তো আপনার রিপোর্ট এতটাই খারাপ যে আমার ইমেলের যোগ্যও নয়। জোবায়ের, এখন বুঝি ফাইল পাঠানোর জন্য ওভারটাইম চাইছো। আমাদের ম্যাডামের কাজগুলো তো এত সহজ নয়। রিমি ও জয়ন্তের হাসিতে বাকি স্টাফরাও হাসতে শুরু করলো। জুবাইর এবার একটু চুপ থাকলো না। জুবাইর এবার আর চুপ থাকলো না। সে তার ল্যাপটপ খুলে বড় স্ক্রিনে তার ইনবক্সটা প্রজেক্ট করলো। ম্যাডাম দেখুন, গতকাল রাত 11টা 3 মিনিটে আমি আপনাকে ফাইল পাঠিয়েছি এবং এই যে আপনি আমাকে রিপ্লাইও করেছেন। স্ক্রিনে দেখা গেল রিমি জুবাইরকে রিপ্লাই করেছে। ঠিক আছে, রিমির মুখটা লাল হয়ে গেল। সে সবার সামনে অপদস্থ হলো। ম্যাডাম, আমি জানি না কেন আপনি আমাকে সবার সামনে ছোট করার চেষ্টা করছেন, কিন্তু এটা আর চলবে না। আমি কাজ করছি এবং আমি আমার কাজটা মন দিয়ে করছি। আপনাকে প্রমাণ করতে আমাকে অপমান করতে হবে না। আর আপনার মতো একজন বসের এমন মিথ্যাচার করা উচিত নয়। রিমি স্তব্ধ হয়ে গেল। তার চারপাশে থাকা হাসির শব্দগুলো মুহূর্তেই নীরব হয়ে গেল। জয়ন্তের মুখের হাসিও মিলিয়ে গেল। জুবাইর তার জায়গায় ফিরে গেল। তার মুখে এক বিজয়ী হাসি। সে জানে এই সামান্য জয়টা রিমিকে আরও বেশি রাগান্বিত করবে, কিন্তু সে তার আত্মসম্মান ফিরে পেয়েছে, আর সেটাই তার কাছে সবচেয়ে বড় জয়। কিন্তু রিমি চৌধুরী হার মানার পাত্রী নয়। পরাজয়কে সে কোনোভাবেই মেনে নিতে পারবে না। তার অপমানটা যেন তার মনের গভীরে এক নতুন প্রতিহিংসার জন্ম দিল। মিটিং শেষ হতেই রিমি জয়ন্তকে তার অফিসে ডেকে পাঠালো। জয়ন্ত, আমি জানতে চাই কেন তুমি গতকালকের মিটিংয়ে জোবায়ারের কাছে এভাবে হার মানলে? তুমি দলের প্রধান, তোমার দায়িত্ব ছিল আমাকে সাহায্য করা, সবার সামনে আমার মান সম্মান রক্ষা করা। ম্যাডাম, আমি আসলে বুঝতে পারিনি যে ওর ইনবক্স স্ক্রিনে প্রজেক্ট করবে। আমার মনে হয়েছিল আপনি তাকে মিথ্যাবাদী প্রমাণ করবেন। তোমার মতো অদক্ষ লোক আমার টিমের প্রধান হিসেবে থাকার যোগ্য নয়। তুমি ভুলে যেও না, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আর জোবায়ারকে ওর জায়গায় রাখতে হলে আমাদের আরও সূক্ষ্ম কৌশল অবলম্বন করতে হবে। জয়ন্ত মাথা নিচু করে রইল। সে বুঝতে পারল রিমির রাগটা তার উপরও পড়েছে। পরের দিন সকালে জুবাইর অফিসে এসে তার ডেস্কের উপর একটি হলুদ স্টিকি নোট দেখতে পেল। সেখানে রিমির হাতের লেখা, আমার অফিসের সব ফাইলের একটি হার্ড কপি তৈরি করুন এখনই। ফাইলগুলো কোনোভাবেই ভুল হওয়া চলবে না, রিমি। জুবাইর অবাক হয়ে গেল। এই যুগে হার্ড কপি এটা সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত কাজ। সে বুঝল এটা রিমি তাকে শাস্তি দেওয়ার জন্য করেছে, কিন্তু সে চুপচাপ কাজ শুরু করলো। সারাদিন সে হাজার হাজার পৃষ্ঠায় ফাইল প্রিন্ট করতে লাগলো। তার হাতে ব্যথা হয়ে গেল, কিন্তু সে হাল ছাড়ল না। বিকেলে যখন সে ফাইলের স্তূপ নিয়ে রিমির অফিসের দিকে যাচ্ছিল, তখন জয়ন্ত তার পথ আটকালো। ফিস করে বলে উঠল, জুবায়ের, তোমার এত কষ্ট কেন? রিয়া ম্যাডাম তোমাকে ইচ্ছাকৃতভাবে হেনস্থা করছেন। তোমার উচিত তার বিরুদ্ধে অভিযোগ করা। আমি জানি জয়ন্ত, কিন্তু আমি কেন করব? ম্যাডাম চাইছেন আমি ভেঙে পড়ি। তিনি চাইছেন আমি তার কাছে হার মেনে চাকরি ছেড়ে দেই, কিন্তু আমি তা করব না। আমি তাকে দেখাবো যে তার এই ক্ষুদ্র
প্রতিহিংসা আমাকে কিছুই করতে পারবে না। জোবায়ের তার কথা শেষ করে ফাইলের স্তূপ নিয়ে রিমির অফিসে প্রবেশ করলো। রিমি তখন এক কাপ কফি হাতে নিয়ে বসেছিল। তার চোখে এক চিলতে হাসি ঠাট্টার সুরে বলে উঠল, কি ব্যাপার, ফাইলগুলো সব নিয়ে এসেছেন? মনে হচ্ছে অনেক পরিশ্রম করেছেন। আপনার মতো আনাড়িদের কাছ থেকে এত পরিশ্রম আশা করিনি। জোবায়েরকে দেখে সত্যি অনেক ক্লান্ত দেখাচ্ছিল। ম্যাডাম, আমি আপনার সব নির্দেশ পালন করেছি। ফাইলগুলো এখানে আছে, আপনি চাইলে পরীক্ষা করে দেখতে পারেন। পরীক্ষা আমি কেন করব? আপনার মতো লোকের কাজে আমার বিশ্বাস নেই। এই ফাইলগুলো আপনি আবারও প্রিন্ট করবেন। আমি 1 মিনিটের জন্য এই ফাইলগুলোকে আমার অফিসে দেখতে চাই না। জোবায়ের হতভম্ব হয়ে গেল। তার মুখের সব জেদ যেন এক মুহূর্তে মিলিয়ে গেল। তার সারাদিনের পরিশ্রম এভাবে নষ্ট করে দেওয়া হবে, এটা সে কল্পনা করেনি। রিমি তার দিকে তাকিয়ে এক বিজয়ের হাসি হাসল। তার চোখে আনন্দ ফুটে উঠল। জোবায়ের হতাশা দেখে তার ভেতরের অহংকার যেন আরও বড় হয়ে গেল। ম্যাডাম, আপনি আপনি এটা কেন করছেন? আমার কি কোনো ভুল ছিল? ভুল? আপনার ভুল হলো আপনি আমার একজন কর্মচারী, আর আমি যা বলি তাই হবে। এখন আপনি যেতে পারেন। জোবায়ের মাথা নিচু করে ফাইলের স্তূপ নিয়ে বেরিয়ে গেল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে বুঝতে পারল রিমির এই মানসিক অত্যাচার তার কাজের চেয়েও বেশি কষ্ট দিচ্ছে। অন্যদিকে রিমি জোবায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে এক তৃপ্তির হাসি হাসল। সে জানত জোবায়েরের এই কষ্টই তার সবচেয়ে বড় আনন্দ। জুবায়ের যখন ফাইলের স্তূপ হাতে নিয়ে রিমির অফিস থেকে বেরিয়ে এলো, তার মনটা যেন এক টুকরো কাচের মতো ভেঙে গেল। সারাদিনের পরিশ্রম এভাবে এক মুহূর্তে তুচ্ছ হয়ে গেল, এটা সে মেনে নিতে পারছিল না। তার চোখ দিয়ে গড়িয়ে পড়া জলগুলো কেবল হতাশা নয়, আত্মসম্মানে আঘাত লাগার যন্ত্রণা ছিল। সে তার ডেস্কের দিকে হাঁটতে লাগলো। রিমি চৌধুরী, তুমি আমাকে কি মনে করো? আমি কি তোমার কৃতদাস? হ্যাঁ, আমি একজন ইন্টার্ন, কিন্তু আমারও আত্মসম্মান আছে। তুমি আমার কঠোর পরিশ্রমকে এভাবে পায়ে মারিয়ে যেতে পারো না। আমি হার মানব না। তোমার এই অহংকার আমি গুড়িয়ে দেব। আমার চোখের জলই একদিন তোমার পরাজয়ের কারণ হবে। জুবায়ের তার ভেতরে রাগ আর জেদকে নতুন করে জাগিয়ে তোল। সে ফাইলের স্তূপটাকে তার ডেস্কের পাশে রেখে দিল। তার মনে হলো রিমি শুধু তার পরিশ্রমকে নয়, তার অস্তিত্বকেই অস্বীকার করেছে। এই অপমানটা তার জন্য নতুন করে শক্তি হয়ে উঠল। অন্যদিকে রিমি তার অফিসে বসে জোবায়ের চলে যাওয়ার দিকে তাকিয়েছিল। তার মুখে একটা বিজয়ের হাসি ছিল, কিন্তু মনের ভিতর এক অদ্ভুত শূন্যতা অনুভব করল। সে ভাবল, অবশেষে ছেলেটা ভেঙে পড়ল। ওর চোখে জল দেখে আমার কেমন ভালো লাগছে। এটাই তো চেয়েছিলাম, যেন বুঝতে পারি যে আমার ক্ষমতা কতটুকু। তবে মনে মনে ভাবতে লাগলো, কিন্তু কেন কেন আমি এভাবে খুশি হলাম? ওর চোখের জল দেখে তো আমার আনন্দ হওয়ার কথা নয়। আমি কি এতই খারাপ? না, ও আমাকে প্রথম দিন থেকে অপমান করে এসেছে। ওই আমাকে এই পথে ঠেলে দিয়েছে। আমি শুধু ওকে ওর জায়গাটা দেখিয়ে দিচ্ছি। একজন বস হিসাবে এটা আমার দায়িত্ব। রিমি নিজেকে বোঝানোর চেষ্টা করলো যে সে যা করেছে তা ঠিক, কিন্তু তার মনের মধ্যে একটা কাঁটা খচখচ করতে লাগলো। জোবায়ের চোখে দেখা সেই অসহায় ভাবটা তার মনে গেঁথে গেল। পরের দিন সকালে অফিসে একটা নতুন ঘোষণা এলো। রিমি তার দলের জন্য একটা বিশেষ টিম বিল্ডিং ইভেন্টের আয়োজন করেছে, যা অফিসের বাইরে একটি রিসোর্টে হবে। এটা সবার জন্য বাধ্যতামূলক। এই ইভেন্টের উদ্দেশ্য হলো দলের সদস্যদের মধ্যে বোঝাপড়া বাড়ানো। বিশেষ করে যারা নতুন এসেছেন তারা যেন সিনিয়রদের সাথে আরো সহজে মিশতে পারেন। আশা করি সবাই এটা উপভোগ করবেন। সবাই অবাক হয়ে গেল। রিমির মতো কঠোর বস যে এমন একটা ইভেন্টের আয়োজন করতে পারে, এটা কেউ ভাবিনি। জোবায়ের বুঝলো এটা হয়তো তার মনের ভেতরের অপরাধ বোধ থেকে করা, কিন্তু সে ঠিক করলো সে এই সুযোগটাকে কাজে লাগাবে। রিসোর্টে পৌঁছানোর পর রিমি সবার জন্য একটা টিম গেমের আয়োজন করলো। এটা ছিল এক ধরনের কুইজ, যেখানে দুটি দল থাকবে। একটি দলের নেতৃত্বে জয়ন্ত, অন্যটির নেতৃত্বে রিমি নিজে। রিমি দলে জোবায়েরকেও রাখা হলো। ম্যাডাম, আপনার টিম তো দেখি অনেক শক্তিশালী, কিন্তু আমার টিমও কম যায় না। দেখা যাক কে জেতে। অবশ্যই জয়ন্ত, দেখা যাক। আর জোবায়ের,
তোমার সহযোগিতা এই খেলায় আমাদের জয় এনে দিবে আশা করি। রিমির এই অপ্রত্যাশিত কথা শুনে জুবাইর চমকে উঠল। রিমি তাকে সহযোগিতা করতে বলল। এটা তার জন্য একটি নতুন দিক ছিল। সে মনে মনে হাসল। সহযোগিতা? তোমার এই কথায় আমি ভুলে যাব তোমার করা সব অপমান? না, এই খেলাটা আমার জেতার জন্য নয়, তোমাকে হারানোর জন্য। খেলার সময় রিমি কিছু প্রশ্নের উত্তর জানতো না। সে অসহায়ভাবে জোবাইয়ের দিকে তাকালো। জোবাইয়ের সব উত্তর জানতো, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে নীরব রইল। রিমিকে ভুল উত্তর দিতে দেখে জয়ন্তের দল হাসতে লাগলো। ও কেন চুপ করে আছে? ও তো সব জানে। ও কি আমাকে সবার সামনে অপমান করতে চাইছে? হ্যাঁ, এটাই ওর প্রতিশোধের উপায়। ও প্রতিশোধ নিচ্ছে। কিন্তু কেন? আমি তো শুধু ওকে ওর জায়গাটা দেখিয়ে দিয়েছিলাম। রিমি আর জোবাইয়ের মধ্যে এক অদৃশ্য লড়াই চলতে লাগলো। বাইরে তারা এক দলে, কিন্তু ভেতরে তারা একে অপরের প্রতিপক্ষ। এই টিম বিল্ডিং ইভেন্টটি তাদের সম্পর্কে নতুন এক নাটকীয় মোড় দিল। টিম বিল্ডিং গেমের মধ্যে রিমি যখন জোবাইয়ের কাছে সাহায্য চাইল এবং জোবাইয়ের ইচ্ছাকৃতভাবে নীরব রইল, তখন রিমির মনে এক তীব্র ক্রোধের জন্ম হলো। মনে হলো জোবাইয়ের শুধু প্রতিশোধ নিচ্ছে না, বরং তাকে সবার সামনে ছোট করতে চাইছে। তার ভেতরে জমে থাকা অহংকার আর রাগ যেন দ্বিগুণ হয়ে ফিরে এলো। খেলা শেষ হওয়ার পর রিমি তার দলের সামনে জোবাইকে ডেকে পাঠালো। তার মুখটা রাগে থমথমে হয়েছিল। জোবাইর, আমি বুঝতে পারছি না আপনি কেন আমার প্রশ্নের উত্তর দিলেন না। আপনি কি আমাকে সবার সামনে অপ্রস্তুত করতে চেয়েছেন? ম্যাডাম, আমি উত্তর দেইনি কারণ আপনি কোনো দিন আমাকে প্রশ্ন করার সুযোগ দেননি। আপনি শুধু আমাকে অপমান করেছেন। এখন আপনি চাইছেন আমি আপনাকে সাহায্য করি? এটা কি ধরনের কথাবার্তা? আমি আপনার বস। আমি যা বলবো তাই আপনাকে করতে হবে। আপনি আমাকে অসম্মান করতে পারেন না। ম্যাডাম, আমি আপনাকে কোনো অসম্মান করিনি, আপনি শুধু নিজেকে অসম্মান করেছেন। জোবাইরের এই কথায় রিমি হতভম্ব হয়ে গেল। সে কোনো দিন ভাবেনি তার কোনো কর্মচারী তাকে এভাবে সরাসরি আঘাত করবে। সে আর কিছু বলতে পারল না। পরে যখন সবাই ডিনারে বসেছিল, তখন রিমি দেখতে পেল জয়ন্ত জোবাইরের সঙ্গে বেশ অন্তরঙ্গভাবে কথা বলছে। জয়ন্ত জোবাইরকে সান্ত্বনা দিচ্ছিল এবং তার কাজে সমর্থন জানাচ্ছিল। রিমির মনে হলো জয়ন্ত তার নিজের দলে থেকেও জোবাইরের পক্ষ নিচ্ছে। তার ভেতরে একটা তীব্র ঈর্ষা জ্বলে উঠল। জয়ন্ত কি করছে ও? ও কি আমাকে ধোঁকা দিচ্ছে? আমি তোমাকে সব ক্ষমতা দিয়েছি আর তুমি আমারই বিরুদ্ধে যাচ্ছ। এই জোবাইরের পিছনে কি এমন আছে যে সবাই ওর পক্ষ নিচ্ছে? রিমি কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে জোবাইয়ের মতো একজন ইন্টার্ন তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে এবং তাতে সফল হচ্ছে। তার মনে হলো এই ইভেন্টটা আয়োজন করে সে নিজে একটা বড় ভুল করে ফেলেছে। রাত গভীর হলো। জোবাই তার রুমের বারান্দায় বসেছিল। সে একা ছিল, কিন্তু তার মনটা ছিল এক কঠিন লড়াইয়ের মাঠে। রিমি চৌধুরী, তুমি আমাকে তোমার একজন সাধারণ কর্মচারী মনে করো, কিন্তু আমি তোমাকে দেখাতে চাই আমি কি জিনিস। তোমার অহংকারই তোমাকে অন্ধ করে রেখেছে। তুমি জানো না আমি তোমার চেয়েও বেশি কষ্ট সহ্য করছি, কিন্তু এই কষ্ট আমাকে আরো শক্তিশালী করে তুলছে। আমি হার মানব না। আমি তোমার অহংকারকে চূর্ণ করে দেব। হঠাৎ রিমিকে তার রুম থেকে বেরিয়ে আসতে দেখা গেল। সে একা হাঁটছিল, চোখে মুখে এক ধরনের অস্থিরতা। জোবাইর তার দিকে তাকালো। রিমি এক পলক জোবাইরের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। এই প্রথম তাদের মধ্যে কোনো কথা হলো না, শুধু নীরবতা ছিল। কিন্তু সেই নীরবতা যেন হাজার কথার চেয়েও বেশি কিছু প্রকাশ করছিল। পরের দিন সকালে সবাই যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখন রিমি জোবাইরকে ডেকে পাঠালো। তার মুখটা তখনও গম্ভীর, কিন্তু তার চোখে এক ভিন্ন ধরনের অনিশ্চয়তা দেখা যাচ্ছিল। জোবায়ের, আপনার আজকের দিনের সব কাজ বাতিল। আপনি শুধু এই প্রেজেন্টেশনটা নিয়ে কাজ করবেন। আমি চাই এটা সম্পূর্ণ নিখুঁত হোক। জোবাইর রিমির কথা শুনে অবাক হলো। রিমি তাকে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্ব দিচ্ছে, যা সাধারণত জয়ন্তের করার কথা ছিল। জোবাইর বুঝলো এটা তার জন্য এক নতুন সুযোগ। সে জানে
এই প্রজেক্ট সফল হওয়া মানে রিমির অহংকারের উপর এক চূড়ান্ত আঘাত। সে মনে মনে হাসল। এই হাসিটা বিজয়ের হাসি ছিল, যা রিমির সামনে এক নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিল। সে বুঝতে পারছিল এটি রিমির এক নতুন চাল, যেখানে সে তাকে পরীক্ষা করতে চাইছে। জোবায়ের তার ডেস্কের উপর বসে কাজ করছিল। সে তখন একটি জটিল ডেটা অ্যানালাইসিস নিয়ে ভাবছিল। রিমি তাকে পর্যবেক্ষণ করছিল। সে জোবায়ের কাছে গেল। কি ব্যাপার জোবায়ের, কাজ কি খুব কঠিন লাগছে? আপনার মতো আনন্দিতের জন্য তো এটা দুঃস্বপ্ন। ম্যাডাম, এটা কঠিন, তবে অসম্ভব নয়। আমি কাজটা করছেন মনে হচ্ছে না। আপনার মুখ দেখে মনে হচ্ছে যেন আপনি এক্ষুনি হাল ছেড়ে দিবেন। ম্যাডাম, আপনার যদি কোনো কাজের কথা না থাকে তাহলে আপনি যেতে পারেন। আমি আপনার অযথা কথায় সময় নষ্ট করতে চাই না। আশ্চর্য, আমার কথায় সময় নষ্ট? তুমি জানো না আমি তোমার চেয়েও বেশি ব্যস্ত থাকি। আমি তোমাকে সাহায্য করতে এসেছি, কিন্তু মনে হচ্ছে তুমি সাহায্য চাও না। সাহায্য? আপনি আমাকে সাহায্য করতে এসেছেন? যে মানুষ আমাকে সবার সামনে অপমান করে, সে কিভাবে আমাকে সাহায্য করবে? আপনার কাছে আমি শুধু একটা খেলার পুতুল। আপনি আমাকে ব্যবহার করছেন জয়ন্তকে দেখানোর জন্য যে আপনি আমাকেও ব্যবহার করতে পারেন। জোবায়ের, তুমি আমার বিরুদ্ধে এসব কথা বলছো? আমি তোমার বস, আমি যা খুশি তাই করতে পারি, আর তুমি আমার কথার জবাব দিতে পারো না। আপনি আমার বস ঠিক আছে, কিন্তু আপনি আমাকে শুধু আপনার ক্ষমতার দাপট দেখিয়েছেন। আপনি আমার প্রতি কোনো দিন কোনো সহানুভূতি দেখাননি। আপনি কি জানেন আপনার দেওয়া সেই হার্ড কপির কাজটা আমার জন্য কতটা কষ্টদায়ক ছিল? আপনি কি জানেন আমি সেদিন সারা রাত ঘুমাতে পারিনি? সেটা তোমার সমস্যা। আমার কোনো কর্মচারী যখন আমার আদেশ অমান্য করে তখন আমি তাকে শাস্তি দিই। এটা আমার নীতি। আর তোমার চোখের জল আমার কাছে কোনো ব্যাপারই নয়। জোবায়ের এবার আর কোনো কথা বলল না। সে তার মাথাটা নিচু করে ফেলল। রিমি তার দিকে তাকিয়ে রইল। সে দেখল জোবায়ের চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এই প্রথম রিমি জোবাইকে এত ভেঙে পড়তে দেখল। তার মনের ভেতরে এক অদ্ভুত অনুভূতি হলো। ও কি সত্যিই কষ্ট পাচ্ছে? আমি কি ওকে বেশি কষ্ট দিয়ে ফেললাম? না, ও শুধু অভিনয় করছে, নাকি ও আমাকে দুর্বল করতে চাইছে? রিমি নিজেকে বোঝানোর চেষ্টা করলো যে জোবাইর অভিনয় করছে, কিন্তু তার চোখের সামনে জোবাইরের সেই অসহায় মুখটা ভেসে উঠল। সে আর সেখানে থাকতে পারল না। সে দ্রুত তার অফিসে চলে গেল। জোবাইর জানে এই লড়াইয়ে কে হারবে আর কে জিতবে তা শুধু সময়ের অপেক্ষা। সে তার কাজ শুরু করলো। রাত গভীর হলো। জোবাইর কাজ করতে করতে তার ল্যাপটপটা বন্ধ করলো। সে দেখলো রিমি এখনও তার অফিসে বসে আছে। তাদের মধ্যে কোনো কথা হলো না, শুধু নীরবতা ছিল, যা তাদের মনের ভেতরের অশান্তি প্রকাশ করছিল। পরের দিন সকালে জোবাইর যখন অফিসে এলো, তার ডেস্কের উপর রাখা গরম কফির কাপ আর রিমির হাতের লেখা নোটটা দেখে তার মুখটা কঠিন হয়ে গেল। সে কোনো কিছু না ভেবেই কফির কাপটা তুলে নিয়ে সোজা ডাস্টবিনে ফেলে দিল। কাপটা পড়ার শব্দটা ছিল জোবাইরের নীরব প্রতিবাদের মতো। তার মনে হলো রিমির এই সহানুভূতি তার জন্য এক ধরনের অপমান। রিমি চৌধুরী, তোমার এই ছলনা আমার কাছে স্পষ্ট। তুমি আমাকে রাতে কাজ করতে বাধ্য করেছো, আর এখন এই সামান্য কফি দিয়ে তুমি আমার কষ্ট ভুলিয়ে দিতে চাও। তোমার এই মিথ্যে সহানুভূতি আমার প্রয়োজন নেই। তোমার দেওয়া প্রতিটি আঘাত আর অপমান আমি মনে রেখেছি। আমি তোমাকে অপছন্দ করি না, আমি তোমাকে ঘৃণা করি, আর এই ঘৃণাটা আমার প্রতিশোধের সবচেয়ে বড় অস্ত্র। জোবাইর তার ভেতরে রাগ আর ঘৃণাটাকে শক্তি হিসাবে ব্যবহার করতে লাগলো। সে তার কাজ শুরু করলো, কিন্তু তার মনে ছিল শুধু রিমির প্রতি তীব্র বিদ্বেষ। সারাদিন রিমি তার অফিস থেকে জোবাইরকে পর্যবেক্ষণ করছিল। সে দেখছিল জোবাইর তার দেওয়া কফিটা ফেলে দিয়েছে। তার মুখটা এক মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল। সে ভেবেছিল তার এই সামান্য চেষ্টা হয়তো জোবাইরের রাগ কিছুটা হলেও কমাবে, কিন্তু জোবাইরের এই আচরণ তার অহংকার আবার আঘাতপ্রাপ্ত হলো। তার মনে হলো জোবাইর তাকে আর জয়ন্তকে অপমান করার জন্য সব কিছু করছে। ও আমার সহানুভূতি প্রত্যাখ্যান করলো? এত স্পর্ধা ওর! ঠিক আছে জোবায়ের, তুমি যখন আমার ভালো ব্যবহার চাও না, তখন আমি তোমার সঙ্গে আরো খারাপ ব্যবহার করব। তুমি দেখতে পাবে আমি কতটা নিচে নামতে পারি। অফিস শেষে জোবাইর যখন তার ফাইলগুলো গুছিয়ে রাখছিল, তখন এক নতুন মেয়ে এসে তার কাছে এলো। মেয়েটির নাম অহনা।
সেও এই অফিসের একজন নতুন ইন্টার্ন। অহনা দেখতে খুবই শান্ত ও নম্র। হ্যালো, আপনি কি জুবাইয়ের? আমি অহনা। আমি আপনার কাজ দেখছি। আপনি অনেক পরিশ্রম করেন, আর ম্যাডাম আপনাকে আপনার প্রাপ্য পরিশ্রমের মূল্য দেয় না। হ্যাঁ, আমি জোবাইর। ধন্যবাদ। এই মেয়েটি আবার কে? রিমি ম্যামের সাথে যুদ্ধ করতে করতে নিজেরও যে একটা জীবন আছে, নিজের চারপাশে যে রিমি ছাড়াও আরও মানুষ আছে, সেটা আমি ভুলেই গেছিলাম। আপনি কি একা কাজ করেন? আপনাদের দলের কেউ আপনাকে সাহায্য করে না? এতগুলো কাজ একাই করেন? বুঝতে পারছি, আমি জানি এখানে সবার জন্য কাজটা কঠিন। আর কিছু লোক তো আছেই যারা অন্যদের কষ্ট দিতে ভালোবাসেন। আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। অহনার কথাই জোবাইরের মনে হলো। অহনা সম্ভবত রিমিকে উদ্দেশ্য করে বলছে। তার মনে এক ধরনের স্বস্তি এলো। সে একা নয়, আরও অনেকে রিমির এই আচরণে কষ্ট পাচ্ছে। আমি জানি আপনার জন্য কাজটা অনেক কঠিন, কিন্তু আমি আপনার মতো একজন পরিশ্রমী মানুষকে দেখে উৎসাহিত হয়েছি। যদি কোনো দিন আপনার সাহায্যের প্রয়োজন হয়, আমাকে বলতে পারেন। অহনার এই সামান্য অনুভূতি জোবাইরের মনের সব রাগ আর কষ্টকে এক মুহূর্তে নরম করে দিল। সে অহনার দিকে তাকিয়ে হাসল। এই হাসিটা ছিল স্বস্তির, যা রিমির সামনে সে কোনোদিন দিতে পারেনি। ঠিক সেই মুহূর্তে রিমি তার অফিসের দরজা থেকে বেরিয়ে এলো। সে দেখল জোবাইর অহনার সঙ্গে হাসি মুখে কথা বলছে। রিমির মনে হলো তার করা সব চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। জোবাইরের উপর তার কোনো প্রভাব নেই। তার অহংকার যেন এক অদৃশ্য দেওয়ালের মতো ভেঙে পড়ল। সে বুঝতে পারল তার কষ্ট শুধু জোবাইরকে আঘাত করছে না, বরং তাকে অন্যদের কাছে আরও বেশি দুর্বল করে তুলছে। জোবাইর, তুমি কি আমাকে পরাজিত করতে চাইছো? এই নতুন মেয়েটাকে দিয়ে তুমি আমার সম্মান নষ্ট করতে চাইছো? আমি এটা হতে দিব না। আমি দেখাবো তুমি কি চাও আর আমি কি করি। রিমি আবার তার অহংকারী খোলসে ফিরে গেল। সে দ্রুত তার অফিসে ফিরে গেল এবং জয়ন্তকে ডেকে পাঠালো। এবার তার মাথায় আরও কঠিন এক জাল এলো, যা জুবাইরকে মানসিক ও পেশাগতভাবে সম্পূর্ণভাবে ভেঙে দেবে। তার মনে হলো যে ছেলে তাকে চোখে জল দিয়েছে, সেই ছেলে কি করে অন্য মেয়ের সঙ্গে হাসে। এই ভাবনাটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। পরের দিন অফিসে রিমি অহনাকে তার অফিসের ভেতর ডেকে পাঠালো। অহনা যখন রিমির অফিসে প্রবেশ করলো, তখন তার চোখে এক ধরনের ভয় ছিল। সে জানতো সে রিমির কঠোর ব্যক্তিত্বের কথা জানতো। অহনা, আমি শুনেছি আপনি নাকি জোবাইরের সঙ্গে বেশ ভালো কথা বলছেন। হ্যাঁ ম্যাডাম, উনি আমাকে সাহায্য করেছিলেন। সাহায্য? আমি জানি আপনি এখানে কি করতে এসেছেন। আমি আপনাকে বলে দিচ্ছি, জোবাইরের মতো অপদার্থের সঙ্গে মিশে আপনার কোনো লাভ হবে না। সে একজন কাজের ফাঁকিবাজ। রিমি ম্যাডামের এই রূপকথা আমাকে অবাক করলো। কিন্তু ম্যাডাম, আমার তো মনে হয় না তিনি ফাঁকিবাজ, বরং তিনি অনেক পরিশ্রম করেন। আপনি আমাকে শেখাতে এসেছেন কে ফাঁকিবাজ আর কে নয়। শোনো অহনা, যদি তোমার ক্যারিয়ারের কথা ভাবো তাহলে জোবাইরের থেকে দূরে থাকো, নয়তো তোমার ভবিষ্যৎ ভালো হবে না। অহনা শুধু মাথা নিচু করে রইল। সে বুঝতে পারল রিমি তাকে সতর্ক করছে, কিন্তু তার মনে জোবাইরের প্রতি এক ধরনের সহানুভূতি তৈরি হয়েছিল। এদিকে রিমি জয়ন্তকে ডেকে পাঠালো। জয়ন্ত, আমি জানতে চাই তুমি এই প্রজেক্টের কাজ কতটুকু করেছো। ম্যাডাম, আমি আমার কাজ শেষ করে ফেলেছি। ম্যাম, আপনি তো রেগে আছেন কেন? কিছু কি হয়েছে? অহনা মেয়েটা কে? তাকে কি চেনো তুমি? আজকাল মেয়েটা জোবাইরের আশেপাশে মৌমাছির মতো ঘুরঘুর করছে। ও অহনা, ও তো জোবাইরের মতো নতুন ইন্টার্ন কয়েকদিন হলো জয়েন করেছে। মেয়েটা খুবই নম্র, ভদ্র, শান্ত। আর অফিসের বেশিরভাগ ছেলেরাই ওর জন্য পাগল হয়ে উঠেছে। তার মধ্যে কি জোবাইরও আছে? না মানে দেখলাম জোবাইর আর ওই মেয়েটা খুব ভালোভাবে কথা বলছে, মনে হলো আন্ডারস্ট্যান্ডিং ভালোই। থাকতে পারে। আর জোবাইর তো আপনার সাথে যুদ্ধ করতে করতেই হয়রান। যদিও অহনাকে আমি দেখেছি মাঝে মধ্যে জোবাইরকে পর্যবেক্ষণ করতে, কিন্তু জোবাইরের ব্যাপারটা চাই না। হাসতে দেখেছেন যেহেতু, তাহলে কিছু থাকলেও থাকতে পারে। কেন ম্যাডাম, আপনি কি জেলাস? মানে কি বলছো এইসব? তুমি ভুলে যাচ্ছ আমি তোমার বস। কাকে কি বলতে হয় তার মাথা খেয়ে ফেলেছো। কথাটা বলেও বিপদে পড়ে গেলাম। কিন্তু ম্যাডাম যতই বলো, আমি ব্যাপারটা বেশ বুঝতে পারছি।
না ম্যাডাম, আমি ভাবলাম জোবাইরকে কেউ সাহায্য করছে, সেটা আপনার সহ্য হচ্ছে না। থাক, এখন আর কোনো কথা ঘোরাতে হবে না, তুমি আসতে পারো। আর হ্যাঁ, দরজাটা চাপিয়ে দিও যাওয়ার সময়। জয়ন্ত চলে যায়। অন্যদিকে রিমি গভীর ভাবনায় মগ্ন হয়। রিমি জানে সে কি করছে, কিন্তু সে এটা জানে কি হতে চলেছে। আর এর মধ্যে তার হার নিশ্চিত। জোবায়ের আর অহনার মধ্যকার সচ্ছল মুহূর্তগুলো রিমির মনের গভীরে এক নতুন অনুভূতির জন্ম দিচ্ছিল। এতদিন তার চোখে জোবায়ের ছিল শুধুই এক জেদি কর্মচারী, যাকে সে কেবল অপমান আর শাসনে অভ্যস্ত ছিল। কিন্তু এখন তার ভেতরের অহংকার এক নতুন যন্ত্রণার জন্ম দিচ্ছিল, ঈর্ষার যন্ত্রণা। সেদিনের পর রিমি প্রায় দেখত জোবায়ের আর অহনা একসাথে কাজ করছে। অহনা জোবাইকে নানাভাবে সাহায্য করত, তার কাজের প্রশংসা করত। রিমি দেখত অহনার কথা শুনে জোবাইয়ের মুখে এক ধরনের হাসি ফুটে ওঠে, যা তার মনের সব কষ্ট ভুলিয়ে দেয়। রিমির মনে হতো এই হাসিটা কেবল তার জন্যই। এক বিকেলে অফিসের সবাই মিটিং রুমের জন্য প্রস্তুত হচ্ছিল। রিমি দেখল জোবাইর একটি জটিল কোডিং সমস্যার সমাধান করার চেষ্টা করছে। তার কপালে চিন্তার ভাঁজ পড়েছে। রিমি তাকে দেখছিল, সে দেখছিল জোবাইরের চুলগুলো এলোমেলো, তার চোখগুলো কম্পিউটারের স্ক্রিনে স্থির, তার মুখটা ঘামের ফোঁটায় চিকচিক করছে। এই প্রথম রিমি জোবাইরের চেহারার প্রতি মনোযোগী হলো। সে দেখল জোবাইরের শান্ত মুখের মধ্যে এক ধরনের দৃঢ়তা আছে, যা তার ব্যক্তিত্বের পরিচয়। কেন কেন আমি ওকে এভাবে দেখছি? ও তো আমার শত্রু, কিন্তু ওর এই পরিশ্রম, এই জেদ, এটা আমাকে কেন এত টানছে? ওর চোখগুলো কেন এত গভীর মনে হচ্ছে? রিমি নিজেকে বোঝাতে পারল না। সে দেখল অহনা জোবাইরের কাছে গেল এবং তাকে একটি টিস্যু পেপারে দিয়ে বলল, আপনার কপালে ঘাম জমেছে। আমার কথা শুনে জুবাইয়ের মুস্কি হেসে টিস্যুটা নিল। আপনার প্রেজেন্টেশন কমপ্লিট? এই তো শেষ প্রায়। দেখছিলাম কোনো এরর আছে কিনা। আপনি বসুন এখানে। জুবাইর আমাকে তার পাশে বসতে বলল। 1 মিনিটের জন্য সুযোগটা হাতছাড়া করলাম না, তার পাশে বসে পড়লাম। এই অফিসের প্রায় সব ছেলেরাই আমাকে নানাভাবে ইমপ্রেস করার চেষ্টা করেছে, কিন্তু জুবাইর একমাত্র যে কোনোদিনও আমার সাথে যে কথা বলেনি। একজন পুরুষ মানুষের এরকম কঠিন ব্যক্তিত্বের উপর যে কোনো নারীরই লালসা হবে, আমি তার ব্যতিক্রম নয়। জুবাইর কাজ করছিল আর আমি তাকে মুগ্ধ হয়ে পর্যবেক্ষণ করতে লাগলাম। মনে হলো সময়টা যেন এখানেই থেমে যাক। অন্যদিকে রিমি এসব দেখছিল। সে না চাইতো কষ্ট পাচ্ছিল। সে উপলব্ধি করতে পারছিল কেন এমন হচ্ছে তার সাথে। কি চাই সে? জোবাইরের পরাজয় নাকি অন্য কিছু? এতগুলো সিট থাকতে অহনাকে জোবাইরের পাশেই কেন বসতে হবে? সে কি অন্য কোনো সিট পেল না? অফিসের সব স্টাফ নাকি ওর জন্য পাগল? তার মধ্যেই কাউকে বেছে নিক না। জোবাইরকে কেন তার বাঁচতে হবে? তার কাছে কেন ঘেঁষবে? উফ, আমার এত অস্থির লাগছে কেন ওদের একসাথে দেখে। রিমির ভাবনার অবসান ঘটিয়ে দিয়ে জয়ন্ত রিমির দিকে এক গ্লাস পানি এগিয়ে ধরল। চোখের সামনে পানি দেখে রিমির হুঁশ ফিরল। ম্যাম, একটু ঠান্ডা পানি খান, খেয়ে মাথাটা ঠান্ডা করুন, তাহলে সমস্ত অস্থিরতা কেটে যাবে। জয়ন্ত এসব কি বলছে? আমার অস্থিরতা কেটে যাবে মানে? ও কি আমার মন পড়ছে কোনোভাবে? শাট আপ, নিজের কাজ করো, আমাকে নিয়ে ভাবতে হবে না তোমার। মিটিং শুরু হলো। রিমি দেখল জোবাইর তার প্রেজেন্টেশন ফাইলটা নিয়ে তার জায়গায় বসলো। রিমির মনে তখন কেবল একটাই ভয়, এই প্রেজেন্টেশনে যদি কোনো ভুল হয় তাহলে সে জোবাইরকে আর কখনো দেখতে পারবে না। সে ভয় পাচ্ছিল যে জোবাইর তার কাছ থেকে দূরে চলে যাবে। এই ভয়টা তার কাছে সম্পূর্ণ নতুন ছিল। আমি কি করছি? আমি কেন এত ভয় পাচ্ছি? ও তো আমার কর্মচারী, কিন্তু আমার মনে হচ্ছে আমি ওকে হারাতে চলেছি। আমি ওকে কষ্ট দিয়েছি, অপমান করেছি। ও কি আমাকে ক্ষমা করবে? রিমি মিটিংয়ের মধ্যে জোবাইরের দিকে তাকালো। তার চোখগুলো জোবাইরকে খুঁজে ফিরছিল। জোবাইর তখন প্রেজেন্টেশন দিয়েছিল, সে কথা বলছিল, তার মুখটা ছিল আত্মবিশ্বাসে পরিপূর্ণ। এই প্রথম রিমি জোবাইরের কথায় মনোযোগ দিল। সে দেখল জোবাইরের কথা বলার ধরন, তার ব্যক্তিত্ব সব কিছুই অন্য সবার চেয়ে আলাদা। ও তো এত ভালো কথা বলতে পারে, আমি কেন ওকে আগে খেয়াল করিনি? আমি কেন শুধু ওর ভুলগুলোই দেখেছি? আমি কি ওর মতো একজন ভালো মানুষকে হারাতে চলেছি?
মিটিং শেষে জোবায়ের তার ডেস্কের কাছে গেল। রিমি তাকে তার অফিসে ডেকে পাঠালো। তার মুখে এক ধরনের নরম ভাব ছিল, যা আগে কেউ কখনো দেখেনি। জোবায়ের, আপনার প্রেজেন্টেশনটা অনেক ভালো ছিল। আমি আপনার পরিশ্রম দেখতে পেয়েছি। এইভাবেই কাজ করে যাবেন। জোবায়ের রিমির কথা শুনে অবাক হয়ে গেল। এই প্রথম রিমি তার প্রশংসা করলো। ধন্যবাদ ম্যাডাম, আমি সবসময়ই ভালোভাবেই কাজ করেছি। তবে আপনার ইগো আমার কাজটাকে কখনো গুরুত্ব দেয়নি। আশা করি আমাদের মধ্যে একজন বস আর স্টাফের যে সাধারণ সম্পর্ক থাকে সেটাই থাকবে। আপনার ইগো, অহংকার এসব কাজের প্লেসে না আনলেই আমি খুশি হব। জোবায়ের স্পষ্ট কথাগুলো রিমির মনে গভীরে এক নতুন আঘাত করলো। সে ভেবেছিল তার সামান্য প্রশংসা জোবায়েরকে নরম করবে, কিন্তু জোবায়েরের কথায় তার ভুল ভেঙে গেল। জোবায়ের মুখ থেকে এমন কঠিন কথা শোনার পর তার গর্ব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে বুঝতে পারল তার অহংকার কতটা দূরে ঠেলে দিয়েছে জোবায়েরকে। আমার ইগো, আমার অহংকার, আমি কি এমন করেছি যে ও আমাকে এত ঘৃণা করে? ও নিজেও সেদিন আমাকে অপমান করেছিল সবার সামনে, আর সেদিন আমার মাথা এমনিতেও খারাপ হয়ে গেছিল। ধ্যাৎ, ভালো লাগে না। আমার সামান্য একটি প্রশংসা কি ওর কাছে এতই তুচ্ছ? রিমির মনে এক ধরনের যন্ত্রণা শুরু হলো। সে তার অফিসে বসে রইল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে বুঝতে পারছিল জোবাইয়ের প্রতি তার অনুভূতি শুধু ভালোবাসা নয়, বরং এক ধরনের পরাজয়। সে জোবাইয়ের কাছে পরাজিত হয়েছে, কিন্তু আর অহংকার, তার ইগো জোবাইরকে অনেক আগেই তার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে। পরের দিন থেকে রিমি তার আচরণে পরিবর্তন আনলো। সে অফিসের সবার সঙ্গে নম্রভাবে কথা বলতে শুরু করলো, কিন্তু তার মনটা জোবাইরের দিকে পড়ে থাকতো। সে দেখত জোবাইর আর অহনা একসঙ্গে লাঞ্চ করছে, একসঙ্গে কাজ করছে। তাদের সহজ হাসি, তাদের সহজ সরল কথাবার্তা রিমির মনে এক ধরনের কষ্ট দিত। এক বিকেলে রিমি দেখল অহনা আর জোবাইর একসঙ্গে অফিস থেকে বের হচ্ছে। রিমি তাদের পেছন পেছন গেল। সে দেখল তার একটি কফি শপে গিয়ে বসেছে। রিমি তাদের দূর থেকে দেখছিল। জোবাইর, আপনাকে আগের থেকে খুব অন্যরকম লাগছে। কিছুদিন আগেও রিমি ম্যামের দেওয়া স্ট্রেস, কাজের চাপে আপনি সবসময় মনমরা হয়ে থাকতেন। আমি লক্ষ্য করতাম আপনাকে, খারাপ লাগতো, কিন্তু কিছু করতে পারলাম না, কারণ আমিও আপনার মতোই একজন স্টাফ। হ্যাঁ, আমিও একটু বাচ্চাদের মতো আচরণ করেছি। আমি ভুলেই গেছি রিমির ম্যামের মতো মানুষ আমার জীবনে তার ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করছে, আর আমার জিদও তাকে তার পথ প্রশস্ত হয়ে দিচ্ছিল। তারপর রিয়ালাইজ করলাম ওনাকে আমার ইগনোর করতে হবে। তারপর আপনার নেক্সট প্ল্যান কি? এখানে কাজ করবেন নাকি অন্য কোথাও জয়েন করার ইচ্ছে আছে? ম্যাম, এরকম করলে মনে হয় না বেশি দিন টিকতে পারবো। সে যাকগে, তোমার কথা বলো। আমার কথা কি তুমি বোঝো না? সবকিছু কেন তোমাকে বুঝিয়ে দিতে হচ্ছে তোমাকে জুবাইর? আমার কথা শুনে অহনা ওর মাথা নিচু করে নেয়। কি হলো ওর? কিছু কি হয়েছে? মেয়েটা সবসময় আমার পাশে থাকে, আমার সাপোর্ট করে। ওর জন্যই আমি সব স্ট্রেস ভুলে থাকতে পারি। সত্যি বলতে আমি কৃতজ্ঞ ওর কাছে। কি হলো অহনা, চুপ কেন? ইচ্ছে করছিল জুবাইরকে বলে দেই যে আমি তাকে কতটা পছন্দ করি, তার ব্যক্তিত্ব আর কথা বলার ধরন। সে যে আমার কাছে আমার স্বপ্নের সুপুরুষের মতো, কিন্তু কোথাও গিয়ে সাহস হচ্ছিল না। তাই মনের কথাগুলো মনেই দমিয়ে নিলাম। মানে পরে বলবো আমার কথা। কাল তো ফ্রাইডে, আপনি ফ্রি তো? হ্যাঁ, কাল আমি ফ্রি আছি। কেন, আপনার কোনো সাহায্য দরকার? সাহায্য না, তবে সঙ্গ দরকার। আপনি আসলে ভালো হতো। সময় হবে আপনার আমাকে দেওয়ার জন্য? কেন হবে না? আপনিও না এত ফর্মালিটি দেখাচ্ছেন। আপনি অ্যাড্রেসটা সেন্ড করেন দিন, আমি সময় মতো দেখবেন হাজির হয়ে গেছি। কথা শেষে বিল পে করে জুবাইর আর অহনা যে যার বাড়ির দিকে চলে যায়। ওদের হাসি মাখানো চেহারাগুলো রিমির মনে ভাসতে লাগলো। তার চেহারাটা যেন মলিন হয়ে গেল। সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারল না, ড্রাইভারকে ডেকে বাড়ি চলে গেল। একরাশ মন খারাপ নিয়ে অফিস ড্রেস অবস্থায় বিছানায় হাত পা মেলে শুয়ে পড়ল। রিমির মনে হতে থাকলো তার মনে এক বিশাল পাথর জমা হয়ে আছে, আর সেটার কারণ আর কেউ না, জুবাইর। সে আনমনেই বলতে থাকে,
তুমি কি করছো? তুমি কেন ওকে আমার থেকে কেড়ে নিচ্ছ? ও তো আমার, ওর কষ্ট, ওর রাগ, ওর সব কিছু আমার। আমি তো কিছুই চাইনি জোবায়েরের সাথে আমার সম্পর্ক এরকম হোক। আমি তো কেবল ওকে ভালোবাসতাম। ও তো আমাকে কখনোই সেভাবে খেয়ালও করেনি। নিজের জগতে এতটাই মগ্ন থাকতো, অথচ আমরা একই কলেজে পড়তাম, একই করিডোরে হাঁটতাম। তোমার না পাওয়ার অপ্রাপ্তি আমি তো ভুলতেই চেয়েছিলাম। সবাই তোমাকে পছন্দ করতো, তোমার চারপাশের আলোয় আমি যেন আরো বেশি আড়াল হয়ে যেতাম। আমি তো চেয়েছিলামই তোমার সাথে কথা বলতে, চেয়েছিলাম তোমাকে আমি ভালোবাসি বলতে। তোমার ব্যক্তিত্ব, তোমার শান্ত স্বভাব আমাকে প্রবলভাবে আকর্ষিত করত। কিন্তু তুমি তোমার জগতে এই মগ্ন থাকতে কখনো সাহসও হয়ে ওঠেনি তোমার সাথে কথা বলার। আর এখন যখন কথা হচ্ছে, তুমি আমাকে এখন শুধু ঘৃণাই করো। এইটাই কি আমাদের শেষ পরিণতি? এই অপ্রাপ্তি আর হতাশা থেকে রিমির ভেতরে অহংকারের জন্ম হয়। রিমি নিজেকে এমনভাবে তৈরি করি যাতে কেউ আমাকে উপেক্ষা করতে না পারে। অফিসের বস হিসেবে রিমি তার সেই অহংকারকে আরও বেশি করে ফুটিয়ে তোলে যাতে জোবায়ের তাকে আর উপেক্ষা করতে না পারে। কিন্তু সে জানতো না এই অহংকারই তাকে তার ভালোবাসার মানুষের থেকে আরও দূরে ঠেলে দিয়েছে। আজ আমি অফিসের সবচেয়ে ক্ষমতাধর বস। আমার নাম শুনলে সবার বুক ফাটে, কিন্তু আমার মনের ভেতরে এখনো সেই কলেজের মেয়েটি লুকিয়ে আছে যে তোমাকে ভালোবাসতো। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আর না, এবার আমি আমার জায়গাটা বুঝে নিব। পরের দিন জোবায়ের পার্কের একটা বেঞ্চে বসে অহনার আসার অপেক্ষা করছিল। হুট করে অহনা কেন যে ডাকলো বুঝতে পারছি না। খুব বেশি দরকার বলে তো মনে হয় না, তাহলে সে আর আমাকে পার্কে ডাকতো না। বেশ কিছুটা অপেক্ষা করার পরই দেখলাম অহনা রিক্সাওয়ালা মামাকে ভাড়া দিয়ে আমার দিকে এগিয়ে আসছে। ও মুখ ভর্তি এক রাশ হাসি ছিল। সূর্যের আলো যেন তির্যকভাবে ওর উপর পড়ছিল। সূর্যের আলোয় ওর সৌন্দর্য আরো স্পষ্ট হয়ে উঠছিল। অহনার পরনে ছিল নীল শাড়ি। ভাবতে লাগলাম হঠাৎ নীল শাড়ি পরার কারণ। আমার ভাবনার অবসান ঘটিয়ে দিয়ে অহনা আমাকে জিজ্ঞেস করে বসলো, আমাকে কেমন লাগছে? তোমাকে খুব সুন্দর লাগছে অহনা, কিন্তু হঠাৎ নীল শাড়ি কেন? নীল শাড়ি? আপনি জানেন না নীল আমার পছন্দের রং? আর আজ আমার মনটা নীল আকাশের মতো পরিষ্কার আর শান্ত। জোবাইয়ের মনে হলো অহনা তাকে কিছু বলতে চাইছে। তার মনের ভেতরে এক ধরনের উত্তেজনা তৈরি হলো। আচ্ছা, তা ভালো। তবে এখানে ডেকেছো কোনো বিশেষ কারণে, অথবা তুমি কিছু বলতে চাও? অহনা অহনা আমার কথা শুনে পাশের খালি জায়গাটায় বসে পড়ে। বসে তার চোখ দুটো উঁচু করে আমার দিকে তাকায়। হ্যাঁ, বলতে চাই। ইভেন অনেক কিছুই বলতে চাই। জানি না কতটুকু আপনি শুনতে পারবেন আর ঠিক কতটুকু আমি বলতে পারবো। অহনার কথা শুনে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লাম। ও এমন কোনো কথা বলবে না তো যেটা আমার সম্পর্ক নষ্টের কারণ হয়ে দাঁড়াবে? বলো তুমি অহনা, কি বলতে চাও? আমার কথা শুনে মনে হলো অহনা সাহস পেল। আজকে আমি নীল শাড়ি পরেছি তোমাকে দেখানোর জন্য। আমি জানি তোমার কাছে অদ্ভুত লাগছে, আর আমাদের সম্পর্কটাও খুব বেশি একটা দিনের না। আর এটাও জানি তুমি আমাকে তোমার বন্ধু হিসেবে দেখো, কিন্তু জোবাইয়ের, আমার কাছে তুমি তার চেয়েও বেশি কিছু। অহনার কথা শুনে জোবাইর অবাক হয়ে গেল। সে বুঝতে পারছিল অহনা তাকে কি বলতে চাইছে। তার মনের ভেতরে এক ধরনের ভয় আর অস্থিরতা তৈরি হলো। কি বলছে অহনা এসব? অহনা, আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। তাহলে সহজ সাবলীল ভাষায় বলি, জোবাইয়ের, আমি তোমাকে ভালোবাসি। তোমার ব্যক্তিত্ব, তোমার কথাবার্তা, তুমি সবার থেকে আলাদা। আর তোমার এই আলাদা বৈশিষ্ট্যই তোমাকে আমার চোখে স্পষ্ট করে তুলেছে। তাই আমি না চাইতেও তোমার প্রতি আমার ভালো লাগাটা বাধা দিতে পারি না। জোবাইরের মুখে কোনো কথা এলো না। সে অহনার দিকে তাকিয়ে রইল। তার মনে হঠাৎ রিমির কথা ভেসে উঠল। ভালোবাসার এই মামলায় হঠাৎ রিমির কথা মনে পড়াটা ওর হজম হলো না। তার মনের ভেতর তখন এক ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হলো। অহনা, তোমার ভালোবাসাটা এত সরল কেন? তোমার মনে কোনো জটিলতা নেই, কোনো অহংকার নেই। আর আমার মনটা কেন এত জটিল? কেন আমি তোমার মতো একজন ভালো মানুষকে
ভালোবাসতে পারছি না। জুবাইয়ের মনে তখন হঠাৎ রিমির কথা ভেসে উঠল। ভালোবাসার এই মুহূর্তে কেন তার মনে রিমির কথা আসছে তা সে বুঝতে পারছিল না। রিমিকে সে ঘৃণা করে, তার অহংকারকে সে ঘৃণা করে, কিন্তু তার মনের ভেতরে এক কোণায় রিমির জন্য এক ধরনের দুর্বলতা তৈরি হয়েছে যা সে এখনো উপলব্ধি করতে পারেনি। জুবাইর, তুমি কি কিছু বলবে না? চুপ করে আছো যে? আমাকে কি তোমার ভালো লাগে না? তোমাকে আমার ভালো লাগে না এরকম কথা আমি কল্পনাও করতে পারি না অহনা। তুমি খুব ভালো মেয়ে, তোমাকে যে কেউ ভালোবাসতে চাইবে, কিন্তু কিন্তু কি জুবাইর? যে কেউ ভালোবাসতে চাইবে, কিন্তু তুমি? আমি তো অন্য কারো থেকে ভালোবাসা চাচ্ছি না। আমি তোমার উত্তরটা জানতে চাই। অহনা আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু অহনা আমি দুঃখিত, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। জুবাইরের কথা শুনে অহনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে বুঝতে পারছিল জুবাইর তার ভালোবাসাটা গ্রহণ করেনি। সে হয়তো একটু বেশি স্বপ্ন দেখছিল জুবাইরকে নিয়ে, কিন্তু সে নিজেকে সান্ত্বনা দিল, কারণ এতে জুবাইরের কোনো দোষ নেই। আমি দুঃখিত জুবাইর। আমার মনে হয় আমি ভুল করে ফেলেছি। এভাবে তোমাকে অপ্রস্তুত করা ঠিক হয়নি আমার। অহনা সেখান থেকে চলে গেল। জুবাইর তার দিকে তাকিয়ে রইল। তার মনের ভিতরে এক ধরনের যন্ত্রণা কাজ করছিল। সে বুঝতে পারছিল সে অহনার মন ভেঙে দিয়েছে, কিন্তু তার এই যন্ত্রণার কারণ শুধু অহনার নয়, সে নিজেও ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিল। অহনা চলে যাওয়ার পর আমিও পার্কে থেকে চলে যাওয়ার উপক্রম ধরি। ঠিক তখনই আমার নজরে কিছু আটকায়। এতক্ষণ আমি খেয়ালও করিনি এটা তো সেই জায়গায় এসে আমরা বন্ধুরা এসে আড্ডা দিতাম, সময় কাটাতাম। আর আমার রিমঝিম রিমঝিম নামটা নিয়ে জুবাইরের বুক চিনচিন করে উঠল। রিমঝিম ছিল জুবাইরের জীবনে একটি অপ্রত্যাশিত ঘটনা। রিমঝিম ছিল ওর প্রথম ভালোবাসা, যাকে সে কখনোই তার ভালোবাসার কথা জানান দিতে পারেনি। তার আগে মেয়েটা কলেজ ছেড়ে চলে যায়। এরপর কয়েক বছর জুবাইর রিমঝিমকে খুঁজেছে, লেকে এসেছে, সময় কাটিয়েছে এই আশাই হয়তো প্রতিবারের মতো সন্ধ্যা হলে রিমঝিম আবারও এই লেকের ধারে সিঁড়িগুলোতে বসবে। হয়তো আবারও জুবাইর তার হারিয়ে যাওয়া ভালোবাসা খুঁজে পাবে, কিন্তু সে খুঁজে পায়নি। পুরনো সেই ঘটনা তাকে লুকিয়ে লুকিয়ে রিমঝিমকে দেখা, লেকের ধারে গাছের পেছন থেকে তাকে পর্যবেক্ষণ করা, অপেক্ষা করা, সবই তার মনে জীবন্ত হয়ে উঠল। জুবাইরের চোখে রিমঝিম ছিল এক আলাদা মেয়ে, যে অন্য সবার থেকে ভিন্ন ছিল। রিমঝিম তুমি হারিয়ে গেলে, অনেক তো খুঁজলাম তোমাকে। হুট করে উধাও হয়ে যাওয়াটা কি খুব বেশি জরুরি ছিল? তুমি কি জানো আমি তোমাকে কতটা মিস করি? তুমি কেন হঠাৎ করে চলে গেলে? পেলাম না আর তোমাকে খুঁজে। তুমি কি জানো না আমার মনে এখনো তোমার জন্য জায়গা আছে? জুবাইর লেকের সিঁড়িতে এসে বসলো। তার মনটা তখন রিমঝিমের স্মৃতিতে ডুবেছিল। হঠাৎ সে দেখল লেকের অন্য পাশে একজন মেয়ে বসে আছে। জুবাইরের পেছন থেকে মেয়েটাকে দেখলো। তার মনে হলো মেয়েটিকে সে চেনে। তার পরনে একটা মেরুন রঙের ঘাগরা, চুলগুলো খোলা। বিকেলের নরম আলোয় মেয়েটিকে আরও সুন্দর লাগছিল। জুবাইরের কলেজ জীবনের কথা মনে পড়ল। রিমঝিমও বিকেলের দিকে এ লেকের সিঁড়িতে এসে বসে সময় কাটাতো। এই মেয়েটা কে? কেন ওর চলাফেরার মধ্যে আমি রিমঝিমকে দেখতে পাচ্ছি? ওর পোশাক, ওর চুল, এমনকি ওর বসার ভঙ্গিটাও রিমঝিমের মতোই। এই অদ্ভুত মিলের কারণ কি হতে পারে? জুবাইরের মনে এক ধরনের অস্থিরতা কাজ করছিল। সে ধীরে ধীরে মেয়েটার দিকে এগিয়ে গেল। তার প্রতিটি পদক্ষেপ এক ধরনের উত্তেজনা আর ভয় ছিল। যখন সে মেয়েটার কাছে পৌঁছালো, তখন সে যা দেখল তাতে তার পৃথিবী যেন থমকে গেল। মেয়েটার মুখটা যখন তার দিকে ফিরল, জুবাইর দেখল এটা আর কেউ নয়, এটা রিমি, তার অফিসের অহংকারী বস। রিমি ম্যাম, আপনি তাও এখানে? জুবাইর, দুজনের চোখে চোখ পড়তে নীরবতা নেমে এলো। জুবাইরের মনে তখন অনেক প্রশ্ন। রিমি ম্যাম, তাও এই লেকের ধারে? আর ওনার পোশাক? উনি তো কখনো এসব পোশাক পরেন না। তাহলে হঠাৎ এভাবে এখানে, তাও একটা অন্য রকম মানুষের সাজে? মন তখন বারবার একটা ইঙ্গিতই দিচ্ছিল, কিন্তু আমি মানতে নারাজ ছিলাম। এই অহংকারী বদমেজাজি মেয়েটা কিছুতেই আমার রিমঝিম হতে পারে না। তুমি এখানে লেকের ধারে কি করছিলে? কাউকে খুঁজছিলে? প্রশ্নটা তো আমার করা উচিত। আপনি এখানে কি করে এলেন?
আপনার পোশাক আশাক এরকম কেন? কেন মনে হচ্ছে আপনি আমার খুব কাছের কেউ? কি বলছে জোবায়ের এসব? সে কি তবে আমাকে চিনতে পেরেছে? তবে আমি তো ওর কাজের কেউ ছিলাম না। ও তো আমাকে চিনতো না পর্যন্ত। মানে কি বলছো এসব? লেকের ধারে সবাই আসতে পারে, এটা তো পাবলিক প্লেস, তাই না? সবাই আসতে পারে, আমি মানছি, কিন্তু আপনাকে আমার অন্যরকম লাগছে। আপনি যেভাবে বসেছিলেন ঠিক সেইভাবে সেই জায়গাটাতেই আমার খুব কাছের কেউ বসে থাকতো। কাছের কেউ? কার কথা বলছো তুমি জোবায়ের? কে ওখানে বসে থাকতো? কার কাছে আমাকে তুমি মিলাচ্ছ? জোবাইরকে কথা জিজ্ঞেস করতে করতে রিমি একদম জোবাইয়ের কাছে চলে এলো। তাদের মধ্যে শুধু হাওয়া ঢোকার মতো জায়গা খালি ছিল। রিমির এত কাছে আসায় জোবাইর আরও অস্থির হয়ে উঠল। রিমি জোবাইয়ের কাছে আসি, রিমির শরীর থেকে এক অদ্ভুত সুন্দর ঘ্রাণ জোবাইয়ের অনুভব করলো। আর এই ঘ্রাণও তার খুব চেনা। সে খুব অসহায় হয়ে উঠল নিজের কাছে। ফর গড সেক, আপনি পুরো আমার রিমঝিমের মতো। প্লিজ আমার থেকে নিজেকে দূরে রাখুন। আপনার শরীর থেকে আসা এই চেনা ঘ্রাণ আমাকে উন্মাদ বানিয়ে দিচ্ছে। জোবাইয়ের কথায় রিমি অবাক হয়ে গেল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। ও বিশ্বাস করতে পারছিল না রিমির অস্তিত্ব সম্পর্কে জোবাইর জানে, অথচ সে এতদিন অবধি জানতো শুধু রিমি জোবাইরকে চেনে। রিমঝিম নামের কাউকে জোবাইর চেনে না। ম্যাম, আপনি চুপ করে আছেন কেন? বলুন না প্লিজ। চুপ করে থাকবেন না? জোবাইর রিমির কাছে আর্তনাদ করতে লাগলো। সেও পাগলের মতো করছিল রিমঝিমের জন্য। সেটা রিমি বুঝতে পারছিল, কিন্তু সে নীরব হয়ে রইল আর অঝরে চোখের পানি ফেলতে লাগলো। রিমি ম্যাম, আপনার এই নীরবতা আমাকে আরো কষ্ট দিচ্ছে। আপনি কেন আমাকে কিছু বলছেন না? প্লিজ বলুন যে আপনি রিমঝিম। হঠাৎ রিমি ম্যাম আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। এই প্রথম ওনার কান্না আমার কাছে নিষ্পাপ শিশুর মতো লাগতে ইচ্ছা করলো। ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে কিন্তু পারছিলাম না। মনে একটা প্রশ্নই আমাকে কুরে কুরে খাচ্ছিল, উনি কি তাহলে রিমঝিম? বেশ কিছুক্ষণ কান্না করার পর রিমি ম্যাম শান্ত হলেন। উনি আমার হাত ধরে টেনে ওনার গাড়ির দিকে নিয়ে গেলেন। আমিও বাধা দিলাম না ওনাকে। দুজনেই গাড়িতে গিয়ে বসলো। রিমির মাথায় অনেক ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, জোবাইরও তাই। তবে রিমি বুঝতে পারছিল না জোবাইর কিভাবে তার অস্তিত্ব সম্পর্কে জানে। কিছুক্ষণ ড্রাইভ করার পর একটা নির্জন জায়গায় নিয়ে রিমি গাড়িটা থামিয়ে দেয়। ড্রাইভ রিমি করছিল। গাড়ি থামানোর পর দুজনের মধ্যে নীরবতা নেমে আসে। রিমি সেই নীরবতাকে ভেঙে দিল। রিমঝিম তোমার কি হয়? কিভাবে চিনো তুমি তাকে? আগে আপনি আমার প্রশ্নের জবাব দিন। আপনি কি আমার রিমঝিম? হ্যাঁ হ্যাঁ, আমি রিমঝিম। আমি সেই রিমঝিম যে কলেজ থেকে হুট করে উধাও হয়ে গিয়েছিল শুধুমাত্র একটা ছেলের ভালোবাসার অভাব বোধ থেকে, নিজেকে তার মনে করে। বারবার আমার রিমঝিম করছো। তুমি রিমঝিম সম্পর্কে কি জানো? আর কেনই বা এত উদাসীন হচ্ছ? তুমি তোর অস্তিত্ব সম্পর্কেও কখনো জানোনি। জোবাইরের অস্থিরতা দেখে রিমি আর নিজেকে সামলাতে পারল না। তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছিল। শেষমেশ সে স্বীকার করে নিল সে আর কেউ নয়, সে রিমঝিম। রিমির কথায় জোবাইরের পৃথিবী যেন থমকে গেল। সে বুঝতে পারছিল না রিমি কেন বলছে জোবাইর তার অস্তিত্ব সম্পর্কে জানতো না, যেখানে আর পুরোটা জুড়েই রিমঝিম ছিল। কি? আমি জানতাম না রিমির অস্তিত্বের ব্যাপারে? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? তুমি কি বলছো এসব রিমঝিম? তোমার কোনো ধারণাই নেই যেখানে আমার পুরোটা জুড়ে শুধু তুমিই ছিলে, সেখানে তোমার অস্তিত্বই আমি জানবো না? কিভাবে বলছো এসব? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হাউ মাচ আই সাফার্ড ফর ইউ? কত খুঁজেছি তোমাকে আমি, পাগলের মতো ভালোবাসতাম আমি তোমাকে। তোমার পথ অনুসরণ করা, কোথায় যাচ্ছ, কি করছো, সব কিছু আমার জানা ছিল রিমঝিম। কিন্তু তোমার সামনে আসার সাহস পাইনি। ঠিক করেছিলাম তোমার সামনে যাওয়ার, তোমাকে আমার মনের কথাগুলো বলার, কিন্তু তার আগেই তুমি উধাও হয়ে গেছো আর দোষ দিচ্ছ আমাকে। আমি তোমার অস্তিত্ব সম্পর্কে জানি না। কিভাবে রিমি? যেখানে তার পুরোটা জুড়েই রিমঝিম ছিল। রিমি স্তব্ধ হয়ে গেল। তারা দুজন দুজনকেই আড়াল থেকে ভালোবেসে দুজনেই কষ্ট পেয়েছে আর দোষ দিয়ে গেছে একে অপরের।
রিমি আর কিছু না বলে জুবাইরকে শক্ত করে জড়িয়ে ধরে, কারণ সে জানি তাদের মধ্যে আর ভুল বোঝাবুঝি হোক। রিমি জুবাইরকে তার কলেজ ছেড়ে দেওয়ার কারণ বলে। রিমির কথা শুনে জুবাইরও অবাক হয়ে যায়। ভাগ্যের এত খারাপ পরিহাস যে দুটো মানুষ একসাথে কষ্ট পেল। জুবাইরও এবার রিমিকে তার বাহুতে জড়িয়ে নিল। তাদের চোখের জল ছিল তাদের ভালোবাসার প্রতিচ্ছবি। তারা দুজনেই একে অপরকে ভালোবাসত, কিন্তু তাদের ভুল বোঝাবুঝির জন্য তারা একে অপরের থেকে দূরে ছিল। সেই রাত তারা এভাবেই দুজন দুজনকে ভালোবেসে কাটিয়ে দেয়। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটে দুজনের মধ্যকার। পরদিন সকালে, সেদিন রাতটা রিমির ফ্ল্যাটেই কাটিয়েছিল জুবাইর। তবে জুবাইর নিতান্তই ভদ্র প্রকৃতির ছেলে, তাই রিমির কাছে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সে কাছে যায়নি, রিমিকে সময় দিয়েছে। সকালবেলা রিমির ঘুম ভাঙলে রিমি পাশের রুমে জুবাইরের কাছে যায়। জুবাইর তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। রিমি চুপি চুপি জুবাইরের কাছে গিয়ে ওর পাশে বসে ওকে পর্যবেক্ষণ করতে থাকে। জোবায়ের আগের থেকে অনেক হ্যান্ডসাম হয়ে গেছে। ইচ্ছে করছে ঠুস করে একটা চুমু খাই, কিন্তু যদিও বেহায়া বলে তখন এই লজ্জা আমি কোথায় রাখবো। রিমি নিজের অজান্তেই জুবাইরের ঘুমন্ত চেহারার মায়ায় পড়ে জুবাইরের কপালে ছোট্ট করে চুমু খায়। তবে রিমি বুঝতে পারেনি জুবাইর জেগেছিল। ও চুমু খাওয়ার সাথে সাথেই জুবাইর রিমিকে খাবলে ধরে খাটে ফেলে দেয়। কি হলো? এটা একা একা চুমু খাচ্ছিলে? এটা কিন্তু ভারী অন্যায়। আমারও তো অধিকার আছে তোমাকে চুমু খাওয়ার, কিন্তু তুমি তো আমার অজান্তেই কাজ সেরে ফেলছিলে। জুবাইরের কথা শুনে রিমি লজ্জায় লাল হয়ে যায়। সে হাত দিয়ে তার মুখ চেপে ধরে। রিমিকে এভাবে লজ্জা পেতে দেখে জুবাইর হু হু করে হেসে ওঠে। থাক ম্যাডাম, আর লজ্জা পেতে হবে না। আপনি না চাইতে আমি কিছু করব না, এই বিশ্বাস রাখতে পারেন। কথাটা বলে জুবাইর খাট থেকে উঠতে যেতে লাগলো। ঠিক তখনই রিমি জুবাইরের হাত খামচে ধরে করুণ দৃষ্টিতে জুবাইরের দিকে তাকিয়ে থাকে। জুবাইরের আর বুঝতে বাকি রইল না সে সম্মতি দিচ্ছে। জুবাইর আর এক মুহূর্ত দেরি না করে রিমির দুটো নরম পাপড়ির মতো ঠোঁট দুটোকে তার আয়ত্তে নিয়ে নেয়। কিছুক্ষণ পর, রেডি হয়ে নাও, আজ অফিসে যাওয়া হবে না, তোমাকে নিয়ে ঘুরতে যাব। এখন কোথায় যাবে? রেডি হতে হবে তো আমার। তোমার হুট করে মাথায় কী সব প্ল্যান আছে? এতদিন পর আমার রিমঝিমকে কাছে পেয়েছি, তাকে নিয়ে সময় কাটাবো না এমনটা হয়? চলো যাও, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। জুবাইর আর রিমি দুজনেই রেডি হয়ে নেয়। রিমি মেরুন রঙের একটা শাড়ি পরে আর জুবাইর অফ হোয়াইট শার্ট। দুজনকে দেখতে একদম পারফেক্ট কাপড় লাগছিল। তারা দুজনেই খুশি ছিল। জুবাইর ড্রাইভ করে রিমিকে কোথাও একটা নিয়ে যেতে লাগলো। রিমি জানতো না কোথায় যাচ্ছে তারা। কি গো, কি হলো? কোথায় যাচ্ছি আমরা? তুমি তো জায়গাটার নাম বলনি এখনো। বললে কি এমন ক্ষতি হবে শুনি? চমক না থাকলে ঘোরা যাবে না। আর তুমি কি একটু শান্ত হয়ে বসে থাকতে পারো না? একটু পরে আমরা পৌঁছে যাব, তখন সবটা জানতে পারবে। এবার চুপটি করে বসো। রিমি মুখ গম্ভীর করার চেষ্টা করলো। ভেতরে ভেতরে তার কৌতূহল বাড়ছিল। গাড়ির শহরের কোলাহল ছেড়ে ধীরে ধীরে সবুজের দিকে এগুতে লাগলো তারা। এই সবুজ যেন তাদের নতুন জীবনের প্রতি ইঙ্গিত দিচ্ছিল। রিমি জানালা খুলে বাইরের পরিবেশ দেখতে লাগলো। বাতাসে সে তার চুলগুলো এলোমেলো করে দিচ্ছিল, যা জুবাইরের অবস্থা খারাপ করে দিচ্ছিল। সে ড্রাইভ করতে পারছিল না। আর মন চলে যায় রিমির দিকে। নদীর ধারে প্রায় 1.5 ঘন্টা পর তারা পৌঁছালো নদীর ধারে। জায়গাটা শান্ত, চারপাশে কাশ বন, হালকা বাতাসে দুলছে। দূরে কয়েকটা নৌকা চলছে। নদীর জল রোদে চিকচিক করছে। এইখানে কত সুন্দর! বলতেই হবে জোবায়ের, তোমার চয়েস খুব ভালো। ভালো বলেই তো তোমাকে ভালোবেসেছিলাম। খারাপ হলে তো এখন আমার পাশে অন্য কেউ থাকতো। অন্য কাউকে আমি গুলি করে মেরে ফেলতাম। তোমার পাশে আর কাউকে না, শুধু আমাকে মানায়, বুঝলেন মিস্টার জোবায়ের? জি ম্যাডাম, খুব ভালো করে বুঝেছি। ভাবছিলাম তোমাকে একটু ভিন্ন পরিবেশে নিয়ে যাই। কাজের চাপ তো সবসময় আমাদের ঘিরেই থাকে, তাই এই সুযোগটা আমি কিছুতেই হাতছাড়া করলাম না। রিমি কিছুক্ষণ চুপ করে থাকলো। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সময় জুবাইরের দিকে তাকিয়ে তার ভেতরে অদ্ভুত এক শান্তি নেমে এলো। তার নদীর ধারে ধীরে ধীরে হাঁটছিল। রিমির চুল বাতাসে উড়ছিল। জুবাইর মাঝে মাঝে তার দিকে তাকাচ্ছিল। জানো, এতদিন তোমাকে ভুল বুঝেছিলাম। তোমার রাগের পেছনের মানুষটাকে চিনতেই পারিনি।
তুমি যে আমার রিমঝিম এটা চিনতে আমার কত সময় লেগে গেল, অথচ তুমি আমাকে ঠিকই চিনতে পেরেছো। কিন্তু আমায় নিয়ে এক বিশাল ভুল ধারণা নিজের মনে পুষে রেখেছিলে। এর জন্য আমিও তোমাকে সব সময় প্রতিপক্ষ ভেবেছি, অথচ দেখো তোমার ভালোবাসা পাওয়াটাই যেন আমার সব থেকে বড়। কথাটা শেষ করলো না রিমি, তবে জোবাইর তার চোখে আবেগটা পড়তে পারল। একটু পরে দুপুর ঘনিয়ে এলো। পাশে একটা দোকান ছিল, সেখানে ওরা একসাথে বসে খেতে লাগলো। খাবারের সাথে সাথে গল্প জমে উঠল। অফিসের মজার ঘটনা, কলেজ জীবনের স্মৃতি, সকার স্বপ্ন। রিমি প্রথমবারের মতো নির্ভর হয়ে হাসছিল। জোবাইয়ের মনে মনে ভাবল, এই হাসি তো আমি এতদিন খুঁজছিলাম। বিকেলে সূর্য অস্ত যেতে শুরু করলো। আকাশ লালচে কমলা হয়ে উঠল। জোবাইর হঠাৎ বলল, ম্যাম, আপনার অনুমতি থাকলে আমরা কি ওইখানটায় গিয়ে বসতে পারি? বারবার ম্যাম ডাকতে হবে না, আমি এখনো তোমার রিমঝিমটিই আছি। তারা একটা ছোট্ট ঘাসের ডিপির ওপর গিয়ে বসলো। সামনে নদী, দূরে নৌকা, আর উপরে আকাশের অসাধারণ রং। রিমি পুরোপুরি দৃশ্যের মতো হারিয়ে যাচ্ছিল। হঠাৎ রিমি দেখলো জোবাইয়ের পাশে নেই। সে ঘুরে তাকাতেই অবাক হয়ে গেল। জোবাইয়ের হাঁটু গেড়ে বসে আছে, হাতে ছোট্ট একটা রিং বক্স। রিমির অজান্তে ওর চোখ দুটো ঝাপসা হয়ে এলো। তুমি জানো, আমি কখনোই কারোর প্রতি আমার অনুভূতি প্রকাশ করতে পারিনি, বরং সব সময় রাগ দিয়ে ঢাকার চেষ্টা করেছি। অথচ ভেতরে ভেতরে আমি শুধু তোমাকেই চেয়েছি। জোবাইর, আমি তোমাকে না বলার মতো শক্তি রাখি না। আমার পুরোটা জীবন কাটিয়েছি তোমার একটু ভালোবাসা পাবার আশায়, আর সেই সুযোগ তুমি আমাকে করে দিচ্ছ। এর থেকে বেশি আর কি হতে পারে? রিমির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। জোবাইর উঠে দাঁড়িয়ে রিমিকে নিজের বুকে টেনে নিল। চারপাশে কেবল বাতাসের শব্দ আর নদীর কলকল ধ্বনি। রিমি হাত বাড়িয়ে দিল। জোবাইর তার আঙ্গুলে রিংটি পরিয়ে দিল। দুজনেই হেসে উঠল। এই হাসিতে ছিল অশ্রু, মুক্তি আর ভালোবাসার অঙ্গীকার। তাহলে তুমি হ্যাঁ বললে? এর চেয়ে ভালো উত্তর তোমার জন্য নেই। সন্ধ্যার পর দুজনেই নদীর ধারে বসেই তারাভরা আকাশ দেখছিল। আমাদের গল্পটা সিনেমার মতো মনে হচ্ছে, আর সেই সিনেমার নায়ক তুমি, নায়িকা আমি। জানো, আমি আমার কল্পনায় তোমাকে এইভাবেই আমার পাশে চাইতাম, কিন্তু এটা সত্যি হতে চলেছে। না রিমি, এটা কোনো সিনেমা নয়, এটা আমাদের বাস্তব চিরন্তন সত্য, আমাদের দুজনের চিরন্তন সত্যি, আমাদের দুজনের। সিনেমা তো শেষ হয়ে যায় একটা সময়, কিন্তু আমি চাই এই গল্পটা কখনো শেষ না হোক। তাদের হাত একে অপরের হাতে শক্তভাবে ধরা ছিল। দুজনেই জানতো, যত ঝড়ঝাপটা আসুক, এবার আর আলাদা হওয়ার সুযোগ নেই। সেই দিনটা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। কেবল অফিসের সহকর্মী নয়, তারা হয়ে উঠল একে অপরের জীবনের সঙ্গী। ভালোবাসা সব ভুল বোঝাবুঝি পেরিয়ে জয়ী হলো।